চাকরির বয়সসীমা বাড়ানোর আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ, দুই উপদেষ্টার সাথে বৈঠকে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি, 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে কমিটি গঠন। সংকটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যে জন্য আমরা 35 দাবিটা আমরা যৌক্তিক মনে করি। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে একজনের মৃত্যু, গুজব ছড়ানোর অভিযোগ বিজিএমইএ এর, নিরাপত্তা নিয়ে অসন্তোষ। তিস্তার পানি দ্রুত নামছে ভাটিতে, বানভাসীদের নতুন দুশ্চিন্তার নাম নদী ভাঙন, প্লাবিত 5 জেলায় শুরু হয়নি ত্রাণ তৎপরতা। বাড়ি ঘর ভাসে গেছে, গরু ছাগল তার নষ্ট হয়ে গেছে। ধান, বাদাম, মরিচ এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চান স্বজনরা, মূল হোতাদের শাস্তি ও দেশের সব আয়নাঘর উচ্ছেদের দাবি সালাউদ্দিন আহমেদের। কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, কয়েকটি বাড়িতে ভাঙচুর, আগুন। নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি যুব দলের 3 নেতা আহত। চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে 3 জনের মৃত্যু, নিখোঁজ একজনের সন্ধানে চলছে অভিযান, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। আগুনটা এখন আমরা সার্চ করে দেখতেছি যে ইগনিশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে। ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার। এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া, সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহর রহমতে পর্যন্ত মুক্ত আছি। নতুন সরকার গঠনের পর ঢাকায় প্রথম পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এর দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। অবশ্য বাধা সত্ত্বেও সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করে আন্দোলনকারীরা। সরকারের 2 উপদেষ্টার সাথে বৈঠক করে আন্দোলনের সমন্বয়কারীরা জানান, সরকারের কাছ থেকে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে, দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে ও সামনের রাস্তায় কোনো সমাবেশ নিষিদ্ধ। তাই এই সরকারের আমলে প্রথম চড়াও হতে দেখা গেল পুলিশকে। ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করা। এ নিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চান তারা। শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে সরে যেতে বলে পুলিশ, পরে বাধে সংঘর্ষ। এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং 5টি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পুলিশের অ্যাকশনের পরেও বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেই রাস্তাতেই অবস্থান নেন। বন্ধ হয়ে যায় ভিআইপি রোডের যান চলাচল। আমরা তো 35 চাইছি, আমরা তো বলছি না যে আমাদের চাকরি দিয়ে দেন, আমাদের জব দিয়ে দেন। আমরা 35 চাইছি। আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা কি একটা প্রসেস চাইছি। এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না, যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এবং এখানে আসার পরে পুলিশ আমাদের উপরে টিএসএল করেছে, গুলি করেছে। আমাদের এক ভাই অসুস্থ হইয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়েছে। দিনভর এরকম চলার পর বিকেলে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। সোমবারের মধ্যে প্রজ্ঞাপনের দাবি জানায় তারা। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের সাথে ঘণ্টাখানেক বৈঠক করে আন্দোলনের নেতারা জানান, সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। পরে দিনের মতো কর্মসূচি স্থগিত করা হয়, তবে পুরোপুরি নয়। আলোচনা চলাকালীন শাহবাগে প্রতিদিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
সাবেক সিনিয়র সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক আর জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা সংক্রান্ত কমিটি করা হয়েছে। এই কমিটি 7 কার্যদিবসের মধ্যে সরকারের সুপারিশ দেবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান একথা জানান। একই সাথে ডিসি নিয়োগে 3 কোটি টাকা ঘুষের খবরের কোনো সত্যতা মেলেনি বলে দাবি করেছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা। সোমবার এই ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসার সামনের সড়কে উত্তেজনা ছড়িয়েছে। এই অবস্থায় বয়স বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুঈদ চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। সচিব জানান, 10 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি নিয়োগের পর বঞ্চিতদের অভিযোগে বেশ কজন উপসচিব শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে 17 জনকে শাস্তি দেওয়া হচ্ছে, চলছে বদলিকরণ। আমি ডিসি হতে পারি নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই, এবং সত্যি কথা বলতে কি জনগণ নেয়নি। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হচ্ছে দমন না করেন, আইন অনুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না, এবং প্রশাসনের একটা বড় সাইট হলো শৃঙ্খলা। ডিসি নিয়োগে 3 কোটি টাকা ঘুষের খবরকে ভুয়া বলে উল্লেখ করেন সিনিয়র সচিব। বলেন, যে ব্যক্তির অ্যাকাউন্ট ও চেক তিনিও পলাতক। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। এই চেকটার সূত্র হলো ওই কালবেলা পত্রিকা। ওনার সাংবাদিক যদি এখানে থাকেন তাকে জিজ্ঞেস করেন। কালবেলা পত্রিকা আপনাদের মধ্যে কেউ আছেন উইদাউট এনি সোর্স একটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন। পাহাগুলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই। সে সাংবাদিককেও ডাকা হয়েছিল, উনিও কোনো সদুত্তর দিতে পারেননি। যাতে আপনার তথ্য সম্প্রচার নাকি এই মন্ত্রণালয় যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। তথ্য যাচাই বাছাই করে সংবাদ প্রকাশে অনুরোধ করেন জনপ্রশাসন সচিব। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন, 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও কয়েকজন। দুপুরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে আশুলিয়ার 18টি কারখানা আজও বন্ধ রয়েছে। বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশুলিয়ায় মণ্ডল গ্রুপের পোশাক কারখানায় মালিকপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন শ্রমিক প্রতিনিধিরা। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। এ সময় আশেপাশের অন্য কারখানার শ্রমিকরাও সেখানে জড়ো হতে থাকেন। অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীও। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। কাউসার হোসাইন নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি 2টা যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে, আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে বাইপাইল এলাকায় 2টি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন। শিল্প পুলিশ জানিয়েছে, আশুলিয়ার বেশিরভাগ কারখানাতেই উৎপাদন চলছে, তবে বন্ধ রয়েছে 18টি কারখানা। 22 সাল থেকে 4 মাসের বেতন বাকি আছে। সেই বেতনগুলো না দিয়ে মালিক পক্ষ কি করেছে, এই টাকাগুলো সব অস্ট্রেলিয়া পাচার করেছে। আজকে ওরা টাকা না দিয়া ওরা একটা নোটিশ জারি করছে, আরো 3 মাস সময় চাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে এসে রাস্তা অবরোধ করছি। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোই পুরোদমে উৎপাদন চলছে। গতকাল বন্ধ থাকা 5টি কারখানা খুলেছে, তবে এখনও উৎপাদন বন্ধ আছে 4টি কারখানায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা অভিযোগ করেন, নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সময় মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও মিলছে না। এরই মধ্যে অনেক ক্রেতা গোষ্ঠী ক্রয়াদেশ বাতিল করেছে বলেও
জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। আপনাদের লেভেল থেকে বুঝেছেন এটা নতুনভাবে সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করেন বিজিএমইএ নেতারা। তুলে ধরেন কারখানাগুলোতে চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলার চিত্র। নিরাপত্তা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বলেন, শ্রমিকদের 18 দফার অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও আন্দোলনের নামে কারখানা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, নিরাপত্তা বাহিনীর মাঠ পর্যায়ের ভূমিকা যতটা জোরালো আমরা আশা করি, অতীতে যেভাবে দেখে এসেছি এই ধরনের সিচুয়েশন আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়া, এটাকে তারা যেভাবে কন্টেইন করেছে, এটা আমরা either it's not being quick enough or it's not being strong enough. আমরা কি দেশের প্রতি আমাদের কোনো ধরনের ট্যাক্স দেই? আমরা দেশের প্রতি কোনো কাজ করি না, দেশকে আমরা কিছুই দেই না। তাহলে আমি কি এইভাবে আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাক্টরি চালাবো? আগামী দিন ফ্যাক্টরি চালাতে চাই এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য দুটি জিনিস দরকার, আমার আশেপাশের ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরির সিকিউরিটি। সভায় শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলে ধরে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে চলমান শ্রমিক বিশৃঙ্খলায় ক্রেতারা বিরক্ত হয়ে পড়েছে, তারা আর কোনো অজুহাত শুনতে চায় না। এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করার কথাও জানিয়েছেন অনেক ক্রেতা গোষ্ঠী। আগামী 3-4 বছর 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে আরএনডি ইন্ডাস্ট্রি চলে যাবে যদি আমাদের ওয়ার্কার এই কাজ করে। তো এখান থেকে গার্মেন্ট যদি চলে যায় 40 লাখ লেবার করবেটা কি? নিরাপত্তার অভাব কন্টিনিউ হয়, তাহলে কিন্তু আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না। আমি গতকালকে আজকে এখন আসলাম, এখানে আসার আগে একটা বাইরের সাথে কথা বলে আসছি। আই হ্যাভ পেড 48 লাখ টাকা গ্যাস জাস্ট গত 2 দিন একটা ভেসেল মিস করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা না থাকায় চলমান অস্থিরতা কাটছে না, এমন অভিযোগ করেন বিজিএমইএ নেতারা। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে এতে করে তারা সিক হয়ে যাবে, এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না। সহিংসতা বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ছে, আক্রান্ত হচ্ছে ভালো প্রতিষ্ঠানও। শ্রমিক বিক্ষোভের কারণে আজ 31টি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। তিস্তার পানি কমার সাথে শুরু হয়েছে ভাঙন। অববাহিকার শতাধিক পয়েন্টে ভাঙনে দিশেহারা হাজারো পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন এবং বন্যায় প্রতি বছর 20,000 মানুষ উদ্বাস্তু হয়। ক্ষতির পরিমাণ দাঁড়ায় লাখো কোটি টাকা। অবস্থার উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় সবাই। ঘরটা হঠাৎ করে পানি বাড়লো, তারপরে ঘরটা ভাঙে যাওয়া শুরু করছে নদীর, মানে মাল পানি কিছু আমি নিতে পারি নাই, অসল মানুষ। রংপুর কাউনিয়ার বিশ্বনাথ গ্রামের রাবেয়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ছিলেন অন্যের ভিটায়, সেটুকুও আগের রাতে গিলে খেয়েছে তিস্তা। শ্বশুরবাড়িতে থাকতেন নজরুল ইসলাম, তার বাড়িঘরও বিলীন। একই অবস্থা আব্দুস সালামের। তহিরুন্নেসাও গবাদি পশুসহ গৃহস্থলীর মালামাল রক্ষা করতে পারেননি। উঁচুতে 1 ইঞ্চিও জমি নেই তাদের। বাড়ি ঘর দরজা দেখেন এই যে খাড়া করে করে রাখছি, এখন বাড়িতে করি কোথায়, জমি জমা নাই, কিছু নাই, ভেঙে ভাও নাই। মানুষ থাকতে ঘরে মারি যা শেষ। আগের মুরগি আসিল 20টা, তাক সেই মুরগিগুলো নিয়ে নিছে। রোববার ওপরে থাকলেও বিপদ সীমার নিচে এখন তিস্তার পানি। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ তিস্তা অববাহিকার শতাধিক পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। আমার বয়সে 20টা বাড়ি ভাঙলাম, এইভাবে আর কি থাকি। টাকা পয়সা কই পাবো বলে অন্য জায়গায় জমিন কিনে হয়তো বাস্তবিটা করবে, এরকম তো টাকা পয়সা সবার ঘরে সবসময় থাকে না। অবস্থার উত্তরণে ভুক্তভোগী, জনপ্রতিনিধি এবং নদী আন্দোলনে যুক্তদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই নদী খননটা হতো, এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আমাদের যতই ভারত থেকে পানি আসুক না কেন, তখন আমাদের একমুখী হয়ে এই রাস্তাটা পানিগুলো প্রবাহিত হতো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি না হলে অববাহিকায় পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে। আজকেই যদি নদী খননের কাজটা আমাদের করে দিত, তাহলে আমরা এতে শান্তি, আমার কোনো আপত্তি নেই। আসগর আলী চাচার এই নদী খননের দাবিটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে 174 বর্গ কিলোমিটার
আবাদি জমি উদ্ধার হবে, নদীতে নৌকা চলবে, জলাধার হবে, পাশাপাশি গড়ে উঠবে তিস্তার দুই পারে স্যাটেলাইট শহর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গনাই, রংপুর। পুরোদমে রাষ্ট্র সংস্কার শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ব নেতারা রাষ্ট্র মেরামতের পক্ষে সমর্থন দিয়েছে। রাষ্ট্র সংস্কারে 6টা কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে পুরোদমে সংস্কার শুরুর আগে সবার সাথে আবারও আলোচনা করা হবে। আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এ সময় 18 মাসের মধ্যে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান নিজের মতামত জানিয়েছেন, কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ। বিশ্ব নেতারাও নির্বাচনের সময়সীমা জানতে চাননি। ইলেকশনের একটা হবে, এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে। গুম হওয়া ব্যক্তিদের ফেরত চেয়েছেন পরিবারের সদস্যরা, আর তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের বিচারে গুম ও গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। জানান, বিগত সরকারের সহচরদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার সফল হবে না। জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির এই নেতা জানান, সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে তার দল। এক একটি ছবি যেন এক একটি গল্প, যে গল্প বর্তমানের বাস্তবতার, যেখানে হাহাকার স্পষ্ট মিশে থাকা শোকে, ভয়ে কিংবা আতঙ্কেও। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় গুমের শিকার 17টি পরিবারের দুর্বিষহ দিনগুলো উঠে আসে আলোকচিত্র হয়ে, যার আয়োজনে ছিল গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক। আমরা আর গতকাল কেঁদে যাবো, আপনারা প্রশ্ন কেন করেন না? আয়না করে লোকগুলা কোথায়? 2 মাস হয়ে গেছে, কেন এই লোকের সন্ধান আপনারা চাচ্ছেন না? নিশ্চয়ই সন্তানের জননী এই নারী জানতে চাইতেই পারেন তিনি সদভা না বিধবা। সন্তান প্রশ্ন রাখে তার বাবা মৃত নাকি জীবিত। এই প্রদর্শনীতে জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক আলোচনায় যোগ দিয়ে 61 দিন পর গুম থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও তুলে ধরেন সেই জিজ্ঞাসা। ধরে নিলাম এটা আয়না, আয়না ওখানে নেই। আমি ছিলাম একটি কবরের মতো জায়গায়। কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে, তাদের কবর কোথায় যদি থাকে। সীমিত আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, বিগত সরকার হত্যা আর গুমের মধ্য দিয়েই ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। অভিযোগ করেন, গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। All the bloody criminals, killers, they must be brought to justice immediately. তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে দিয়ে স্বীকার করাতে হবে। সঞ্জিদা খাতুন তুলির ভাইকে যদি আবার তুলে নিয়ে যাওয়া হয়, আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা যে কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন, আমরা তার ব্যাখ্যা চাই। কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বলবো, এর জবাবদিহিতা আপনাদের করতে হবে। এর আগে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিট, যমুনা নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও নির্বাচন হতো না কথাটি ঠিক না। জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি বি টিম আগেই তৈরি রেখেছিল তৎকালীন হাসিনা সরকার। বনানীতে আলোচনা সভায় বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। একই সাথে এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কিনা সেই শঙ্কা প্রকাশ করেন তিনি।
জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্তের কথা জানাতে 2023 সালের 27 নভেম্বর সংবাদ সম্মেলন ডাকেন দলের চেয়ারম্যান জিএম কাদের, কিন্তু পরে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব, ঘোষণা দেন নির্বাচনে যাওয়া। কেন এই সিদ্ধান্ত পরিবর্তন? যুব সংহতের আলোচনা সভায় তার সাফাই দিলেন চেয়ারম্যান। আমি বললাম আমি কোনো কিছু মানি না, আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে। দাবি করেন ভোটে না গেলেও আওয়ামী লীগকে পাতানো নির্বাচন থেকে দূরে রাখা যেত না। একই সাথে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপি সহ অপরাপর দলগুলোকেও দায়ী করেন তিনি, কারণ তারা 2018 নির্বাচন করেছিল। আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো জাতীয় পার্টিকে, কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত কিন্তু জাতীয় পার্টি যেত না, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকেই এর প্রতি জাতীয় পার্টির সমর্থন ছিল দাবি করে সংস্কার উদ্যোগকে সাধুবাদ জানান জিএম কাদের। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে একটা দিকে, মানে এক দলে চলে গেলে আরেক দল, এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হয়। আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। নতুন কোনো স্বৈরাচারের উত্থান যেন না হয় তাই প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তন এবং সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই তখনই ঘাবলা দিয়েছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাইবার আইনে দায়ের 1340টি মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। এই মামলাগুলো ফেসবুক স্ট্যাটাস সহ গণমাধ্যমে সংবাদ ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দায়ের হয়েছিল। মন্ত্রণালয় জানায় 2006 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং 2023-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে 5818টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে স্পিচ অফেন্স সম্পর্কিত 1340টি মামলা প্রত্যাহার করা হচ্ছে। এসব মামলার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে 279টি, ডিজিটাল নিরাপত্তা আইনে 786টি এবং সাইবার নিরাপত্তা আইনে 275টি মামলা চলমান রয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। 6 মাসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। একই সঙ্গে তদন্ত কাজ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে উচ্চ আদালতে আদেশ দেন। এ সময় আদালত বলেন, এত দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক। বিচারের এই পর্যায়ে এসে রাষ্ট্রপক্ষের আগ্রহ দেখানোকে ইতিবাচক উল্লেখ করেন আদালত। 2025 সালের 6 এপ্রিল এই সংক্রান্ত পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন করা হয়। এ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, র্যাব তদন্ত করার এখতিয়ার রাখে না, তারা অপারেশনাল ফোর্স। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে এই সাংবাদিক দম্পতি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। ডেঙ্গু জ্বরে পুরো মাসে প্রাণ গেল 80 জনের, গেল একদিনে মারা গেছেন আরও 5 জন। এ সময় হাসপাতালে ভর্তি নতুন আরও 1152 জন। মারা যাওয়াদের 3 জনই পুরুষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার রোগী ছিলেন মৃতদের 2 জন। বাকিরা বরিশাল, চট্টগ্রাম ও খুলনার। পুরো সেপ্টেম্বর জুড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 18,097 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নবজাতক থেকে 5 বছরের শিশু আছে 59 জন। সবচেয়ে বেশি রোগী 21 থেকে 25 বছর বয়সীরা। চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 3 জনের। সকালে তেল খালাসের সময় ডলফিন জেটিতে বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে হঠাৎ বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় নৌযানটিতে। এই ঘটনার পর সরিয়ে নেওয়া হয় আশেপাশের সব জাহাজ। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ড সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় জাহাজটিতে থাকা নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপ কর্মচারী সহ 40 জনের বেশিরভাগই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। বিস্ফোরণ হলেও জাহাজে থাকা জ্বালানি তেল নদীতে ছড়ায়নি বলে দাবি বিএসসির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে সংস্থাটি। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে ফিলিপ নগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত নঈম উদ্দিন ওরফে সেন্টু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় নঈমউদ্দিন ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন। এ সময় পেছনের জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। গুলিবিদ্ধ নঈমউদ্দিন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা জানান, নিহত নঈম একসময় উপজেলা বিএনপির সহসভাপতি থাকলেও আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা ছিল তার। বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন নঈমউদ্দিন। নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি ও যুবদলের 3 নেতা গুরুতর আহত হয়েছেন। দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর বাশার সুমন, সদস্য নাইম হোসেন ও যুবদলের সভাপতি প্রার্থী লিপু শিকদার। ভুক্তভোগীরা জানায়, মাইজপাড়া এলাকায় থেকে বিএনপির এক অনুষ্ঠানে যাওয়ার পথে দলীয় প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে জখম করে। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থকদের উপর অভিযোগ তোলেন তারা। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ক্লাসে প্রশ্নের উত্তর লিখতে দেরি হওয়ায় 2 শিক্ষার্থীকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। কিল, ঘুষি আর বেধড়ক বেতের আঘাতে অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম জীবন ও কানিজ ফাতেমা বৃষ্টি। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শিক্ষক মাসুদুর রহমানের বিচার চেয়েছেন আহতের স্বজনরা। শিক্ষকের নির্মমতার শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে 2 শিক্ষার্থী জহিরুল ইসলাম জীবন ও কানিজ ফাতেমা বৃষ্টি। জীবন ও বৃষ্টি দুজনেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার দুপুরে ইসলাম ধর্মের শিক্ষক মাকসুদুর রহমান শ্রেণীকক্ষে সবাইকে 2টি প্রশ্নের উত্তর লিখতে বলেন। এ সময় জীবন সহপাঠীর থেকে দেখে লেখার চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষক মাকসুদুর। একই সাথে বৃষ্টিকেও পেটান সে শিক্ষক। লিখতে লিখতে স্যারে আসি বলছে যে দেখি কিরকম লিখছো, পরে খাতা দেখে পরে হাতে মার দিছে, অনেকগুলো মার দিছে। মারের কারণে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। বেত্রাঘাতের ভিতরে হয়তো আমার ভাতিজি বৃষ্টি এবং আরেকজন ছেলে, ওদের বেশি মারপিট করা হয়। ওদের মারপিটের অবস্থা আসলে এটা শোচনীয়। 2 শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চান আহতদের স্বজনরা। সুষ্ঠু তদন্ত করে দ্রুত তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসন সহ সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। এটার বিষয়ে আমরা মানে দ্রুতই একটা ব্যবস্থা নিব, আমাদের কমিটির সাথে আলোচনা করে এটার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শুধু সেনাবাহিনী নয়, সশস্ত্র বাহিনীর সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের, বিশেষ করে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। 5 আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। পরে কাজে যোগদানের জন্য পুলিশকে সময় বেঁধে দেয় সরকার। তবে এখনও অনেক পুলিশ সদস্য যোগ দেননি। পুরোদমে কাজ শুরু করতে পারেনি থানাগুলো। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার আহ্বান জানালো মুসলিম বিশ্ব। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই আহ্বান জানায় সৌদি আরব, মিশর ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের বহু মুসলিম দেশ। এর পাশাপাশি অমুসলিম দেশগুলো ব্যাপক সমালোচনা করে ইসরায়েলের। বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধাশীল হয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। প্রায় সব সদস্য রাষ্ট্রের ভাষণেই আলোচিত হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আহ্বান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। অধিবেশনের সভায় চলমান বর্বরতা বন্ধে আবারও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পরামর্শ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।